আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হচ্ছে আমরা এখন পার্ট 3 টা শুরু করব গ্লিসারিন আর ফেনল থেকে। তো বেশি কথা বাড়াবো না, শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গ্লিসারিন আর ফেনল উভয় যৌগ হচ্ছে তোমার অ্যালকোহলের মতো কার্যকরীমূলক থাকবে, কিন্তু উভয় যৌগের যে রাসায়নিক বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে অ্যালকোহল থেকে আলাদা হবে। তো প্রাণীজ আর উদ্ভিজ্জ সব ফ্যাট বা চর্বি তৈল ওগুলো হচ্ছে যে কি মেনলি তোমার উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড। তো গ্লিসারিন ছাড়া হচ্ছে তেল বা চর্বি গঠন সম্ভব। তো চর্বি আর তেলের মধ্যে কিছু পার্থক্য আছে। সম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিড যেমন পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ট্রাইগ্লিসারিন এস্টার এগুলো হচ্ছে চর্বি। আর অসম্পৃক্ত সেটা হচ্ছে যে কি তোমার অলোইক অ্যাসিড যেমন লিনোলোইক অ্যাসিড, গ্লিসারিন এগুলো হচ্ছে উদ্ভিজ্জ তেল। চর্বি কোনগুলো? যেগুলো হচ্ছে সম্পৃক্ত, আর অসম্পৃক্ত হচ্ছে উদ্ভিজ্জ তেল। আর হচ্ছে যে কি তৈলের হচ্ছে 20 ডিগ্রির কম হয় গলনাঙ্ক, আর চর্বির হচ্ছে 20 ডিগ্রির বেশি হয়। এটা একটু মাথায় রাখতে হবে। চর্বি হচ্ছে একটু শক্ত শক্ত না, তো গলনাঙ্ক গলতে একটু বেশি তাপ দিতেই হবে, এটা দিয়ে মাথায় রাখা যায়। তো ফেনল হচ্ছে যে কি অম্লধর্মী, কারণ কি হচ্ছে ফেনলের মধ্যে বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে OH আর O পরমাণুর একটি পি অরবিটালের যে সমন্বয় বেশি পোলার হয়, এই জন্য হচ্ছে অম্লধর্মী হয়। শিল্পক্ষেত্রে ফেনল থেকে হচ্ছে আমরা নাইলন, ইপক্সি, থার্মোসেটিং, ব্র্যাকেলাইট প্রস্তুত করা যায়। একটু মাথায় রাখবো ফেনল থেকে তোমার কি ব্র্যাকেলাইট সৃষ্টি হয়, এটা একটু মাথায় রাখতে হবে। তারপর এখানে কিছু কথাবার্তা আছে যে অ্যালকোহল অণু OH মূলক বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পায়। এখন হাইড্রোজেন বন্ধন সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে যে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি ব্যবধানে বৃদ্ধি পাবে। তারপর অধিক হাইড্রোজেনের কারণে পলিহাইড্রিক অ্যালকোহল থেকে ডাইহাইড্রিক গ্লাইকল, ট্রাইহাইড্রিক গ্লিসারিন, আইড্রপ, তারপর হচ্ছে স্নো, তারপর কোল্ড ক্রিম, লিপস্টিক এগুলো হচ্ছে ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো গ্লিসারিনের এগুলো আছে তোমার 3টা হচ্ছে OH থাকবে গ্লিসারিনে। তারপর গ্লাইকল তো জানি 2টা OH, এগুলো তো দেখাইছিলাম। তো গ্লিসারিনের অপর নাম হচ্ছে গ্লিসারল বা প্রোপেন 1 2 3 ট্রায়ল, এটা একটু মাথায় রাখতে হবে। 3টা হচ্ছে যে কি তোমার OH থাকবে। লুকাস বিকারক শনাক্ত, এটা তো বলছিলাম অ্যালকোহলের লাস্টে ল আছে, ল হচ্ছে লুকাস বিকারক। ফেনল কি করছিলাম আমরা? লিবার্টি, ফ্রিডম লিবার্টি দিয়ে মাথায় রাখছিলাম, FeCl3 Br2। আর অ্যালডিহাইড কি? অ্যালডিহাইড হচ্ছে তোমার মেনলি টলেন বিকারক, আর হচ্ছে কি ফেলিন বিকারকের যে বিক্রিয়া ওগুলো দেয়। ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার 5% NaHCO3 এটা। তো গ্লিসারিন প্রস্তুতি হচ্ছে যে কি 3টা ধাপ আছে। তৈল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, সাবানন প্রক্রিয়া, তৈল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ, আর হচ্ছে প্রোপিন থেকে হচ্ছে গ্লিসারনের একটা আধুনিক সংশ্লেষণ পদ্ধতি। তো তৈল চর্বি সেটা হচ্ছে যে কি তৈল চর্বি কস্টিক সোডা, NOS দ্রবণ সহ ক্ষারীয় আদ্র বিশ্লেষণে সাবান আর গ্লিসারিন উৎপন্ন হয়। উৎপন্ন পদার্থের মিশ্রণে ব্রাইন NaCl এর ঘাড় দ্রবণ। তো NaCl এর ঘাড় দ্রবণকে আমরা কি বলবো? ব্রাইন বলবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেশি উঠে, এগুলো লাগতেছে না। তোমার স্পেন্ডলাই পাওয়া যাবে, এই পদ্ধতিকে হচ্ছে তোমার সাবানার বলছে। তো সাবানার স্টিয়ারিক এগুলো একটু মাথায় রাখবে। সম্পৃক্ত স্টিয়ারিক অ্যাসিড এর উদাহরণ ট্রাইগ্লিসারাইড হলো হচ্ছে যে কি তোমার চর্বি ফ্যাট। তো একটু মাথায় রাখবে যে সম্পৃক্ত কোনগুলো আর অসম্পৃক্ত কোনগুলো, এটাই আমরা মাথায় রাখছিলাম। অসম্পৃক্ত অলি দিয়ে মাথায় রাখছিলাম না, সম্পৃক্তগুলো কি তোমার পোস্ট দিয়ে মাথায় রাখছিলাম। তো স্পেন্ড লাইনের মধ্যে 3 থেকে 5% গ্লিসারিন থাকে, এটা একটু লাগবে। ফিটকিরি সংকেতটা লাগবে K2SO4 Al2SO4 3 24H2O, এভাবে বাদ পড়বা K2SO4 Al2SO4 3 24H2O। আর 80% গ্লিসারিন পাবো যখন তোমার নিম্ন চাপে পাতন করবে। আর বিশুদ্ধ গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.26, পানি থেকে বেশি আর কি। তো মোমবাতি শিল্প হচ্ছে মোমবাতি অধিক গলনের জন্য স্টিয়ারিক অ্যাসিড বা C17H35 CHH মোমের সাথে মিশানো হয়। এগুলো গেছে গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া। এখানে একটা জিনিসই লাগে, যেটা তোমার মানে অ্যাক্রেলিন হচ্ছে তোমার গ্লিসারিন শনাক্তকরণ লাগে। দেখো নামগুলো একটু মিল আছে, অ্যাক্রেলিন, গ্লিসারিন মিল আছে না? তো গ্লিসারিন আর অ্যাক্রেলিন এটা যাতে মাথায় থাকে। তো কি হয় মেনলি নিরোধক পটাশিয়াম হাইড্রোজেন সালফেট KHSO এর উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় হচ্ছে যে কি গ্লিসারিন অণু থেকে পানি অপসারিত হয়ে দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো অ্যাক্রেলিন উৎপন্ন হয়। এই যে গ্লিসারিন শনাক্তকরণে তোমার অ্যাক্রেলিন টেস্টটা লাগে। এই জিনিসগুলো যাবে না, অ্যাক্রেলিন গ্লিসারিন। তো কি হয় HSO4 দিয়ে এটা পানি বাই করে দেয়। তো গ্লিসারিনের সংকেত, অ্যাক্রেলিনের সংকেতটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? CH2 CH। এবার আসি ফেনল হচ্ছে কি তোমার মানে বেনজিনের এখানে H এর জায়গায় OH টা মানে প্রতিস্থাপিত হয়। অ্যালকোহল নিরপেক্ষ, কিন্তু ফেনল হচ্ছে যে কি অম্লধর্মী। এটা আমরা বলছিলাম যে ফেনল হাইড্রোলিক মৌল দ্বারা OH দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হলে কার্বলিক অ্যাসিড নামক ফেনল পাওয়া যায়। তো ফেনল হচ্ছে কি কার্বলিক অ্যাসিডের তোমার হচ্ছে আরেকটা নাম। তো একটু জিনিসটা মাথায় রাখবা যে কার্বলিক অ্যাসিড আমরা কি সে ইউজ করতাম সাপ মারা, যে সাপ সংক্রমণের যে সমস্যাটা, সাপ বেড়ে যাওয়ার যে সমস্যাটা, ওটা থেকে নিত্যরণের জন্য আমরা কার্বলিক অ্যাসিড ইউজ করতাম। তো ফেনলযোগ্য অম্লধর্মী হওয়ায় হচ্ছে যে কি এটা জীবাণুনাশক ও পচনরোধক হয়। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল হচ্ছে পিক্রিক অ্যাসিডের সংকেত কি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। আর এটা হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করব। বার্নাল নামে হচ্ছে পোড়া ক্ষতে ব্যবহার করব। তো 4,3,5 এটা দিয়ে মাথায় রাখবা যে
4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল হচ্ছে ডেটল থাকে, ডেটলের এটা কি 4-3-5 দিয়ে মাথায় রাখবে, 3-4-5, তো এটা তো কার্বলিক অ্যাসিডের অপর নাম কি ফেনল। এরপর তোমার ডেটলেরটার নাম কি 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, আর পিক্রিক অ্যাসিডটা কি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এগুলা গেছে। তো ফেনল উভয় কাজে ব্যবহৃত হয়। ফেনলের 1% হচ্ছে জলীয় দ্রবণ ডিসইনফেক্টেন্টের কাজ করে, ফেনলের 0.2% জলীয় দ্রবণ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এগুলো দিচ্ছে ফেনলের হচ্ছে তোমার প্রস্তুতিগুলো একটু লাগবে। একটা হচ্ছে কিউমেন পদ্ধতিতে বেঞ্জিন থেকে ফেনল উৎপাদন, এই জাস্ট নামগুলো একটু লাগবে। সর্বানুদানিক আর সংশ্লেষ পদ্ধতিতে তো কী হয়, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, 30 অ্যাটমসফিয়ার চাপ, আর হচ্ছে প্রভাবকে H3PO4 ইউজ করবো। জাস্ট এটা ফেনলের দেখো প্রোপিনের এটা তুমি 20% H3PO4 দিচ্ছে, জাস্ট সংযুক্ত হয়ে গেছে জিনিসটা H এর জায়গায়, দেন আবার তুমি হচ্ছে যে O2 দিয়ে ভাঙছো টাংছো, তখন হচ্ছে যে অ্যাসিটন হয়ে যাচ্ছে এটা। তো কিউমিন পদ্ধতিটা হচ্ছে সর্বাধুনিক আর সংশ্লেষণ। আরেকটা আছে ডাও পদ্ধতি, ওটা তোমার 10% NaOH দেওয়া লাগবে, আর শুষ্ক FeCl3 সাথে রিঅ্যাকশন দেখাবা, আর 182 ডিগ্রি তোমার তাপমাত্রা। আচ্ছা অ্যাক্রেলিন হচ্ছে কি, অ্যাক্রেলিন গ্লিসারিন মিল পাইছিলাম, হ্যাঁ। তো কিসের ডাও পদ্ধতিটা মেনলি তোমার এই সিএলটা হচ্ছে সাথে যুক্ত করে তোমার সিএল যুক্ত হয়েছে, এরপর NaOH এর সাথে দিচ্ছে ওনা আসছে, মানে ওনারটা হয়েছে, তারপর NaCl, এরপর আবার HCl দিলে হচ্ছে তোমার OH হচ্ছে, মানে ফেনলটা তৈরি করছে। ডাও পদ্ধতিতে FeCl3 ইউজ করি প্রভাবক হিসেবে, আর কিউমেন H3PO4 আর হচ্ছে যে কি কোবাল্ট, এগুলো ইউজ করি আর কি, দেন হচ্ছে কোবাল্ট ইউজ করবো, এটাই। তো আলকাট্রার মাধ্যমেও হওয়া যায় 171 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আংশিক পাতনে হচ্ছে যে কি তৈল ফেনলটা তৈরি হয়, এটা তো আমরা বলছিলাম দিয়ে। তো এখানে আসি যে 180 থেকে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করা হয়। তো কালো বর্ণের গাঢ় তৈল স্তরের আস্রাবণ প্রক্রিয়ায় উপর থেকে ঢেলে পৃথক করার, পানি দিয়ে ধৌত করার, শুষ্ক করা হয়। পরে হচ্ছে 180 থেকে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করা হবে। প্রাপ্ত পাতিত তরলকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে বিশুদ্ধ ফেনলের কেরাস পাওয়া যায়। এগুলো গেছে। তো পরীক্ষাগারে অ্যানিলিন থেকে হচ্ছে ফেনলের প্রস্তুতি করা যায়। এই যে অ্যানিলিন, NH2, NaNO2 প্লাস লঘু H2SO4 আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বরফ শীতল দিলে তোমার এই মৌলটা হবে, এরপর হচ্ছে তোমার ফেনল তৈরি হবে। এগুলো লাগতেছে, কিন্তু ফেনল শনাক্তকারী বিক্রিয়াগুলো একটু লাগবে। ফেনল হচ্ছে অম্লধর্মী, বলছিলাম H+ দিয়ে দিবে যেহেতু এটা। তো ফেনলের কাপলিং হয়, এটাকে অ্যাজোরেঞ্জক বলে, এগুলো নিয়ে আমরা পড়বো। প্রোটন প্রধান সক্ষম হয়, ফেনল হচ্ছে অম্লধর্মী। ফেনল কেন অম্লধর্মী এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো Br2 সহ পরীক্ষা ওই যে বলছিলাম লিবার্টির একটা দিয়ে, তো 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল আর হলুদ সাদ অদক্ষেপটা দিবে, হ্যাঁ। জাস্ট ব্রোমিনগুলো তোমার 3 হাতে অর্থ আর হচ্ছে যে কি তোমার প্যারা পজিশনে বসে যাবে, এটাই। তো ইথানল হচ্ছে তোমার নির্বাচন নিরপেক্ষ, কিন্তু ফেনল হচ্ছে অম্লধর্মী, এটা তো বলছে যে প্রোটন দানের যেহেতু সক্ষমতা আছে তাই। তারপর ফেরিক ক্লোরাইড FeCl3, ফেরিক কিন্তু ফেরাস না, ফেরিক ক্লোরাইড হচ্ছে দ্রবণ পরীক্ষা, ওখানে কি হবে তোমার বেগুনি বর্ণটা দিবে। কি কি বিক্রিয়া মানে কি কি সাথে রিঅ্যাকশন দেয় সেটা মাথায় রাখলে হবে। আর এরপর আসে লিভারম্যান, এটা কি হয়, ফেনলের সাথে সোডিয়াম নাইট্রাইট ও কয়েক ফোঁটা গাঢ় H2SO4 উত্তপ্ত করে সবুজ অথবা নীল দ্রবণ উৎপন্ন হয়, আর পানি যোগ করলে সেটা হচ্ছে লাল হয়ে যায়। এরপর আবার লাল দ্রবণের মধ্যে NaOH যুক্ত করলে সেটা সবুজ বর্ণ বা নীল বর্ণ ফিরে আসে, এই জন্য ফেনল হয়। তো মেনলি হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিড দিব, NaNO2 আর H2SO4 যত সবুজ নীল হবে, সবুজ নীলের সাথে H2SO4 দিয়ে লাল হবে, লালকে আবার যখন দিব তখন কি আবার নীল হবে, এটাই। তো ফেনল আর অ্যালকোহল উভয়ধর্মী কার্যকরীমূলক, OH মূলক থাকা সত্ত্বেও ফেনল অম্লধর্মী হয়, কিন্তু অ্যালকোহল লিটমাস নিরপেক্ষ হয়। এই লাইনটা এখনের মধ্যে কয়বার বলছি বলো আমাকে, এখানে বলছি, এখানে বলছি, এখানে বলছি, শেষ, জীবন শেষ। এই কেমিস্ট্রি বইয়ের এটাই হচ্ছে ঝামেলা। ফেনল NaHCO3 দ্রবণের সাথে হচ্ছে বিক্রিয়া করে না, কে বিক্রিয়া করতো মনে আছে, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমরা হচ্ছে যে কি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডে শনাক্তকরণ করতাম। তো কার্বক্সিলিক অ্যাসিড ও NaHCO3 এর বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়। অপরদিকে অ্যালকোহল NaOH দ্রবণে NaHCO এর সাথে কোনো বিক্রিয়া করে না। এটা দিয়ে হচ্ছে যে কি অ্যালকোহল, ফেনল, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তুমি পার্থক্য করতে পারবে, শেষ। এবার এখানে কিছু অনেক কিছু লিখছি, দেখে নিতে পারো। তারপরে এখানেও বৈশিষ্ট্যগুলো সব একসাথে লিখে রাখছিলাম। আচ্ছা নাইট্রোগ্লিসারিন হচ্ছে কি গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, আর TNT কি 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। তো নাইট্রোগ্লিসারিনের রাসায়নিক নাম হলো গ্লিসারাইল ট্রাইনাইট্রেট। TNT এর পূর্ণরূপ হলো ট্রাইনাইট্রোটোলুইন, মানে হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। তো নাইট্রো জৈব যৌগ হচ্ছে যে কি বিস্ফোরক পদার্থ। তো নাইট্রোগ্লিসারিনে দেখো তোমার 3টা NO2 যুক্ত হয়েছে, তারপর 3টা ও আছে, CH2 মাঝখানটা শেষ, ঠিক আছে। তো এটা একটু নাইট্রোগ্লিসারিনের সংখ্যাটা দেখবা C3H5N3O9। তো ফেনলের সাথে কি হয়, যে লিবার্টি যেটা বললাম, যে FeCl3, Br2 লিভারম্যান। লুকাস কি ছিল, অ্যালকোহল OH। তারপর সোডিয়াম পরীক্ষাটা কখন দিছে, ওই যে অ্যালকাইন 1 এর একটা পরীক্ষা ছিল না ওইটা। আর 5% ক্যামেনোফোর কখন দিছিলাম, যে অসম্পৃক্ততার যে পরীক্ষা সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যামেনোফোর ইউজ করছিলাম। এবার নাইট্রোগ্লিসারিন হলো বর্ণহীন তৈলজাতীয় পদার্থ, এটা ডিনামাইট হিসেবে ইউজ হয়। তারপর ব্লাস্টিং গ্লিটারিনে
কর্ডাইটেট বলছে অ্যানজান পিক্টোরিস, তারপর এস্তামা। দেখো এগুলো সবগুলো নাইট্রোগ্লিসারিনের উদাহরণগুলো এবিসিডি দিয়ে পড়তে পারবা। এতে হচ্ছে যে কি তোমার অ্যাঞ্জিনা, বিতে হচ্ছে ব্লাস্টিন, আর সিতে হচ্ছে কর্ডাইট, ডিতে হচ্ছে জিঞ্জামাইট। ঠিক আছে, এবিসিডিতে যা যা পাবা সেগুলো হচ্ছে নাইট্রোগ্লিসারিনের উদাহরণ। শেষ। তারপর প্রস্তুতি হচ্ছে যে কি তোমার গাঢ় নাইট্রিক অ্যাসিড ও SO3 মিশ্রিত ধূময়িত সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামে হচ্ছে 1:1 অনুপাত হচ্ছে মিশ্রণ তৈরি করা হয়। এটা কথা তো নাইট্রেশন যেটা বিক্রিয়া সেটা হচ্ছে তাপ উৎপাদী। তারপরে এগুলো লাগবে না আপাতত, জাস্ট গাঢ় H2SO4 হচ্ছে যে কি তোমার ইউজ করবে যখন পানি বের হবে। এটা তো আমি জানি যে H2SO4 দিলে পানি বের হয়ে যাচ্ছে। তো 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কঠিন হয়। কত ডিগ্রি সেলসিয়াস? 13 ডিগ্রি সেলসিয়াস। আর নিম্ন গলনাঙ্ক হচ্ছে নিম্ন তাপমাত্রা -29 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এগুলো গেছে। এরপর 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে বিয়োজিত হতে থাকে এবং 218 ডিগ্রি সেলসিয়াসে বিস্ফোরিত হয়। এটা দোয়া লিখছিলাম আর কি। আচ্ছা, টিএনটি কি তোমার 2,4,6 ট্রাইনাইট্রোটলিন। তো টিএনটি এর আণবিক সংকেতটা একটু মাথায় রাখিও। হলুদ বর্ণের কঠিন টিএনটি জৈব রাসায়নিক সংশ্লেষণে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। মানে ভয়ানক জিনিস হচ্ছে তুমি টিএনটিতে পাবা। তো বিপদমুক্ত বিস্ফোরক দ্রব্য রূপে টিএনটি এর বেশি গুরুত্ব রয়েছে। বিস্ফোরকের বৈশিষ্ট্য কি? বিভিন্ন যে বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ ক্ষমতা প্রকাশের জন্য আমরা টিএনটি এর বিস্ফোরক ক্ষমতাকে একক রূপে বলি আর কি। তো কঠিন টিএনটির ক্ষেত্রে গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এখন ওইখানে কি বলছিলাম, নাইট্রোগ্লিসারিন হচ্ছে 218 তোমার ব্লাস্ট হয়। এটা তো টিএনটির প্রস্তুতিটা একটু পড়বো। 2,4,6 ট্রাইনাইট্রোটলিনটা দুই ধাপে হয়। একটা হচ্ছে তোমার নাইট্রেশন 1:1 গাঢ় HNO3 আর হচ্ছে H2SO4 মিশ্রণ হবে। বহুত কিছু হবে, পড়ে নিও। এই যে এগুলো লাগবে না আসলে। টলুইন থেকে তোমার জাস্ট টিএনটি হয়, এটা একটু মাথায় রাখলে হবে। নাইট্রোগ্লিসারিনের মতো টিএনটি আঘাত বা কোন ধারা হচ্ছে বিস্ফোরিত হয় না, ডিটেন্টর সহযোগে টিএনটি বিস্ফোরিত হয়। এখানে একটু জিনিস পড়ো, ব্যবহারগুলো একটু দেখাই, তারপর এটা পড়াবো। শক্তিশালী বিস্ফোরক রূপে টিএনটি ব্যবহৃত হয়। হাত বোমা, তারপর হচ্ছে সেনাবাহিনীর ব্যবহৃত বোম, শেল, যুদ্ধজাহাজ ধ্বংসকারক টর্পেডো, তারপর NH4 NO3 টিএনটি মিশ্রণ তৈরি করা হয় অ্যামাটল নামক বিস্ফোরক, যা দ্বারা হচ্ছে পুরাতন বিল্ডিং ও পাহাড় হচ্ছে সমতল করা হয়। তো টিএনটিতে দেখো হাত বোমা, বোম, সেল, তারপর টর্পেডো, NH4 NO3 টিএনটি, এরপর অ্যামাটল, এগুলো অনেক তোমার ভয়ানক জিনিসটা সমতল করা টরা বিস্ফোরণ টাইপসের রিলেটেড জিনিসপাতি, এগুলো তোমার ভয়ানক জিনিস না। তো মাথায় রাখবো টিএনটির যে উদাহরণগুলো ছিল সেগুলো ভয়ানক জিনিস ছিল। আর নাইট্রোগ্লিসারিন কি ছিল? এবিসিডি দিয়ে মাথায় রাখছে। তো দেখো কোনটার বিস্ফোরণ ডেটেন্টর দরকার বললাম আমি, যেগুলো তোমার ভয়ানক সেগুলো তোমার টিএনটি লাগবে। টিএনটি নাইট্রোগ্লিসারিন এবিসিডি দিয়ে মাথায় রাখবো। আর পিকরিক হচ্ছে তোমার বার্ন আউট হিসেবে ইউজ হয় এটা। তো এবার আসে আমরা ডেটলে। আচ্ছা, এখানে একটা কথা বলছিলাম মনে আছে, ফেনল থেকে তোমার ব্র্যাকেলাইট উৎপন্ন হয়। এটা একটু মাথায় রাখবে। এসিএইচও ফেনল যুক্ত করলে তোমার হচ্ছে যে কি ব্র্যাকেলাইটটা উৎপন্ন হয়। আর ফেনল হচ্ছে অ্যান্টিসেপটিক, সমানুকরণ প্রক্রিয়া দেখায় না। এবার হচ্ছে ডেটল কি? জীবাণুনাশক ও পচনরোধক। এটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট আর হচ্ছে অ্যান্টিসেপটিক। জীবাণুকে মেরে ফেলে সেটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট, আর অ্যান্টিসেপটিক হচ্ছে কি কোষের পচন রোধ করা আর কি। তো স্বাস্থ্যকর পরিবেশ রক্ষাকারী একটা বাণিজ্যিক প্রোডাক্ট। তো ডেটলের যে তোমার রাসায়নিক সক্রিয় উপাদান সেটা কি? 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। দেখো 3, 4, 5 মিল আছে না, তো 4-3-5 দিয়ে মাথায় রাখবে। সিকোয়েন্সটা মাথায় রাখলে আর কিছু দেখার দরকার নেই, উত্তর পাই যাবে আর কি। অপর নাম হচ্ছে কি তোমার ক্লোরোজাইলিন। ঠিক আছে, তো এখন মিশ্রণ সংযুক্তিটা একটু লাগবে। ডেটলেরটা আসলে একটু লাগে, হ্যাঁ। তো ক্লোরোজাইনিলন দিব আমরা। 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল বলছিলাম 435 দিয়ে মাথায় রাখবে, 4.8%। এবার দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহলটা হচ্ছে 13.1% হয়। দেখো আইসোর সরেও 1.2 এরকম পড়ে না, তো 13 ফার্স্ট অক্ষরটা 1, তো 1 আইসো একটু মিল আছে না, তো 13% হচ্ছে তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল। জাস্ট রেঞ্জটা কিন্তু লাগে। তারপর দেখো পাইন তেল বা টার্পিনিরোল, তো টার্পিনের দন্তন আছে 9.9%। তারপর কাস্টর অয়েল বা সাবান পানীয় সুগন্ধি মিল হচ্ছে 72%। পানি তো সব জায়গায় বেশি লাগে না, তো ওইটা। তো কাস্টর অয়েলের সুগন্ধ পানিটা কিন্তু তোমার 72.2%। আর যদি অনলি পানি বলে তাহলে সেটা 68.7% লাগে। এটা একটু পড়িও, হ্যাঁ, মাথায় থাকে যেন। ডেটল তো আমরা ইউজ করি না সবসময়, তো একটু লাগবে। তো পাইন অয়েলের মূল উপাদান হলো হচ্ছে যে আলফা টার্পিনল। এগুলো গেছে। কাস্টর অয়েলের মূল উপাদান হচ্ছে যে রিকোনিলিক অ্যাসিড আর কি, এগুলো গেছে। তো ডেটলের মূল উপাদান হলো ক্লোরোজাইলিন, আর এটা হচ্ছে যে কি জীবাণুনাশক, অ্যান্টিসেপটিক বা হচ্ছে পচনরোধক। এরপর আসে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যালকোহল, বর্ণহীন, মিষ্ট, গন্ধযুক্ত আর হচ্ছে কি দাহ্যযুক্ত তরল। তো এটা কি করে? পচনরোধ খেয়ার ফল হচ্ছে ডেটল ফাঙ্গাস আর জীবাণু মেরে ফেলে, এগুলো তো আছেই। এবার আলফা টার্পিনল, ওইটা তো বললামই। আচ্ছা, এগুলো একটু দেখো। অ্যানিলিক, ক্লোরোফর্ম, অ্যালকোহলি, এগুলো হচ্ছে তোমার কার্বনিলামিন। তারপর ফেনল, ক্লোরোফর্ম, অ্যালকোহলি, এগুলো হচ্ছে ট্রাইমার বিক্রিয়া দেয়। মানে কোনটা কি বিক্রিয়া দেয় ওটা লিখছে আর কি। আলফা টার্পিনল ওটা কি তোমার বা পাইনটার যেটা সেটা হচ্ছে যে কি নন পোলার দ্রাবক হবে। তারপর আইসোপ্রোপাইলে হচ্ছে যে উপযুক্ত দ্রাবক হিসেবে ব্যবহৃত, এগুলো লাগবে না। সাবান পানিটা হচ্ছে পিএইচ এর 10 কম রাখা হয়, তো 48 গ্রাম পার লিটার হয়ে থাকে, এগুলো লাগছে। এই যে জিনিসটা একটু তোমার বুঝছো, এই যে সংযুক্তিটা হচ্ছে যে লাগবে। তো ক্লোরোজাইলিন হচ্ছে যে কি 4.8%
বিভি। তারপর আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে বলছে 1 মিলি আছে 13.1, আলফা টার্বিনল দন্তন আছে 9, তারপর সাবান 3.5%, আর পানি দেখছো অনলি পানি তখন 68.7%, আর ওইখানে যখন পানি আর সাবান মিলাইছে তখন হচ্ছে যে কি 72.2%। একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তারপর ডেটলের ব্যবহার ডিসইনফেক্ট্যান্ট আর অ্যান্টিসেপটিক হিসেবে তো ব্যবহৃত হয়, তো শরীর ক্ষতস্থানে আমরা ইউজ করি, এগুলো তো জানি। এবার আসে এখানে ডেটল হলো কি তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল 13.1%, টার্পিনলটা কি 9.9%, এগুলো তো বলছে ক্লোরোজাইলিন 4.4% জলীয় দ্রবণ। তো স্যাভলন কি, স্যাভলন হচ্ছে হেক্সাডিক্সিন গ্লুকোনেট, আর সেন্ট্রিমাইড হচ্ছে 3%। তো দেখো সেন্ট্রিমাইডটাতে তোমার 3টা কোনা 1 2 3 মাইডটা মাথায় রাখতে হবে, 3টা না 3 3, দেখো এখানে সবগুলো স্যাভলনের সবগুলো হচ্ছে তোমার 0.33%, 3 টাইপসের জিনিস পাচ্ছে। তো এটা কি তোমার শল্য চিকিৎসায় আমরা স্যাভলন ইউজ করবো এটা। আর ক্ষতস্থানে হচ্ছে ডেটল। এটা স্যালল হচ্ছে কি তোমার ফিনাইল স্যালসেলাইট। তো এটা দেখো স্যালি স্যালল মিল আছে না, স্যালি স্যালল। তো আর এটা হচ্ছে কি তোমার অভ্যন্তরে অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত। তো গলা ল আছে, দেখো স্যালল বান্ডাতেও ল আছে, তাই না, 2টা ল আছে। তো মাথায় রাখবো যে কি ফিনাইল স্যালসেলাইটটা হচ্ছে স্যালল, তারপর হচ্ছে গলার অসুখে আমরা স্যালল ইউজ করি, এগুলো ভুল করা যাবে না, হ্যাঁ। দেখো এখানে লিখছি পিক্রিক অ্যাসিড 246 ট্রাইনাইট্রোফেনল, তারপর TNT 246 ট্রাইনাইট্রোটোলুইন, TNB 246 ট্রাইনাইট্রোএনজিম, প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন যেটা আছে প্যারাসিটামল, আরেকটার নাম হচ্ছে কি অ্যাসিটামিনোফেন। তো প্যারাসিটামল পরিচিতি একটু পড়বো। ইথানিক অ্যানহাইড্রেটে ফেনোলিক এস্টার, এস্টার হচ্ছে দেখি তোমার মেনলি প্যারাসিটামল, এর রাসায়নিক নামটা একটু পড়ে নিবা, হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড নাইট্রোজেন। এটা তো এটা হচ্ছে জ্বর ও ব্যথা নিবারক হিসেবে ইউজ হয়, মানে পেনকিলার হিসেবে প্যারাসিটামল, পথে পেনকিলার পথে প্যারাসিটামল, মাথায় রাখবা। তো এখানে একটু দেখো যে পূর্ণবয়স্ক লোক সর্বাধিক প্রতিবার বা প্রতি ডোজে 1 গ্রাম অর্থাৎ 500 গ্রামে 2টা ট্যাবলেট দিতে পারবে। দিনে হচ্ছে 4 গ্রাম বা 4000 পর্যন্ত 4000 মিলিগ্রাম পর্যন্ত হচ্ছে সেবন করতে পারবে। তো দিনে 4 পরিমাণের অধিক প্যারাসিটামল সেবন হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আর অ্যালকোহল সেবনে অভ্যস্ত বাকিদের জন্য প্যারাসিটামল অনুমোদিত মাত্রা হলো দিনে 2 গ্রাম বা 2000 মিলিগ্রামের মতো, যেটা হচ্ছে যে চিকিৎসকের মতো সেবন করতে হবে। তো ওইটা আমি একটু জাস্ট শর্টকাটে লিখে দিছি, 1 গ্রাম হাইয়েস্ট 4 গ্রাম সুস্থ, আর কিডনি হচ্ছে 2 গ্রাম অসুস্থ ব্যক্তির জন্য। WHO বলছে শিশুদের জ্বর দেহের তাপমাত্রা 101.3 ডিগ্রি ফারেনহাইট 38.5 বেশি হলে হচ্ছে প্যারাসিটামল খেতে দিতে পারবে। তো অধিক গ্যাস্ট্রিক অ্যাসিড লঘু 0.1 ml এর নিঃসরণ হচ্ছে যে কি বেদন মানে ব্যথা উপশমে আমরা প্যারাসিটামল ব্যবহার করব, কিন্তু অ্যাসপিরিন ব্যবহার করা যাবে না, কারণ কি পাকস্থলী ক্ষতস্থানে রক্তক্ষরণ বৃদ্ধি করবে। তো অ্যাসপিরিন কি করে মেনলি তোমার রক্তক্ষরণটা কিন্তু বৃদ্ধি করে। তো অস্থির ব্যথাটা কমানোর জন্য তোমার প্যারাসিটামল কিন্তু কমাতে পারে, কিন্তু যে ফোলা বা প্রদাহ এগুলো কখনো কিন্তু প্যারাসিটামল কমাতে পারে না। তো একটু চিন্তা করতে হবে, নিজে নিজে ডাক্তার হয়ে গেলে হবে না, কেমিস্ট্রি পড়ে একটু ডাক্তারদের উপরে ছেড়ে দিতে হবে কিছু জিনিস, বুঝছো। তো অ্যাসিড প্রভাবন ব্র্যাকম্যান, আচ্ছা এখানে একটা কথা আছে, হোসেট চেলনিস যে সে হচ্ছে যে ওষুধ কোম্পানির প্যারাসিটামল উৎপাদনে ফেনলকে সরাসরি এইচএফ প্রভাবকের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যানহাইড্রেট করে অ্যাসিটাইলেশন করছে। তো অ্যাসিড প্রভাবন হচ্ছে যে তোমার ব্যাকম্যান পূর্ণ বিনাশ করছে, এটা দ্বারা হচ্ছে অ্যামাইডে পরিণত করে আবার প্যারাসিটামল উৎপন্ন করা গেছে। এটা ব্যাকম্যান পূর্ণ বিনাশে হচ্ছে আমরা প্যারাসিটামল বানাতে পারি। এটা পূর্ণ বিনাশ প্যারাসিটামল মিল আছে না পপ। তো এটা কোয়ের, এটা তো বলছিলাম সোডিয়াম বাইকার্বনেট, একটু লিখে রাখছিলাম আর কি। তো এছাড়া 4 অ্যামিনো ফেনলকে কক্ষ তাপমাত্রায় ইথানোয়িক অ্যানহাইড্রেটকে অ্যাসিলেশন করলে প্যারাসিটামল প্রস্তুত করা যায়। 45% হচ্ছে যে উপাদান মাত্রা, এগুলো গেছে। এবার জ্বর ও ব্যথা নিরাদক হচ্ছে আমরা প্যারাসিটামল অ্যাসপিরিন ব্যবহার করতেছি। তো স্যালিসাইলিক অ্যাসিড বলছিলাম যে তোমার গলার যেটা সমস্যা, না স্যালিসাইলিক অ্যাসিড গলার না, অ্যান্টিসেপটিক অ্যানালাইসিস অ্যান্টিপেরিয়াটিক, এগুলো হচ্ছে যে কি এমনি ব্যবহৃত। দেখো মিথাইল স্যালিসাইলাইট আর ফিনাইল স্যালিসাইলাইট এগুলো হচ্ছে লোশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো স্যালসাইলেট, তারপর স্যালিসাইলেট, এগুলো দেখছো নাম মিল আছে না। তারপর স্যালসাইলাইট অ্যাসিডটি হচ্ছে কোসমিট বিক্রিয়া দ্বারা ফেনল থেকে নিম্নরূপে উৎপাদন করা যায়, ঠিক আছে। তো স্যালসাইলিক অ্যাসিডটা কি কোপসমিট বিক্রিয়ায় হচ্ছে উৎপন্ন হবে। কোপসমিট দন্তস্ব আছে, দেখো স্যালসাইলিক বানানটাতে তোমার হচ্ছে যে কি উৎপাদন করা যায় আর কি। আচ্ছা সোডিয়াম ফিনক্সাইড যেটা তোমার ONA 130 ডিগ্রি সেলসিয়াস আর 5 থেকে 7 অ্যাটমসফিয়ার দিছি, তখন সোডিয়াম স্যালসাইলাইট হয়েছে, স্যালিসাইলেট হয়েছে, তারপর লঘুয়ের সেলে স্যালিসাইলিক অ্যাসিড হয়েছে। তো এটা তো এখানে একটু বিশুদ্ধতার মধ্যে কয়টা লাগবে। বেনজয়েক অ্যাসিড হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। তারপরে গলনাঙ্ক নির্ণয়ের জন্য হচ্ছে যে কৌশিক নালী পদ্ধতি বা ক্যাপিলারি টিউব পদ্ধতি ব্যবহার করা হয়। তো এখানে কিছু জিনিস লাগতেছে, অ্যাসিডের পিকে একটু করে পড়ে নিবা, যে ফর্মিকের 3.74, তারপরে অ্যাসিটিক অ্যাসিডের 4.74, ক্লোরো অ্যাসিটিকের 2.85, ডাইক্লোরো অ্যাসিটিকের 1.36, বেনজয়েক অ্যাসিডের 4.19। তো এই যে এই মানগুলো একটু দেখবা। বেনজোফেননটা 48 মাথায় রাখবা, ন্যাপথলিনটা
80, বাকিগুলো তেমন একটা লাগে না আর কি। মিথাইল অক্সালেটের সংকেতটা একটু দেখতে পারো। তো এরই না আরেকটু করে আছে, হ্যাঁ। তো জৈব যৌগের এখানে অ্যাসিটোনেরটা CH3 ও CH3 এটা তো জানো, এটা 56, তারপর বেঞ্জিনেরটা হচ্ছে তোমার 80, মিথাইল অ্যালকোহলটা 65, ইথাইল অ্যালকোহলটা হচ্ছে 78। ঠিক আছে, তো একটু রেঞ্জগুলো একটু দেখে নিবে, আহামরি লাগে না, বাট একটু দেখে নিলে ভালো। তো এরই মাঝে আমাদের থার্ড পার্টটাও শেষ হয়ে গেছে। তো আরেকটা পার্ট আছে, ইনশাল্লাহ আজকে দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।